স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছে হিমাদ্রি রাহা। এবার জানাবো খবরের বিস্তারিত। মেডিকেলে ভর্তি পরীক্ষায় কোটা পদ্ধতি বাতিলের দাবিতে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। আজকের মধ্যে ফলাফল সংশোধনের দাবি করেছেন তারা। কোটা বাতিলের দাবিতে সকাল থেকে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হন শিক্ষার্থীরা। অবিলম্বে ফলাফল বাতিল করতে হবে, কোটা না মেধা, মেধা মেধা, মেডিকেলের ফলাফল পুনঃপ্রকাশ করতে হবে স্লোগান দিতে থাকেন শিক্ষার্থীরা। বলেন, এই আন্দোলনকে হালকাভাবে নেয়ার কিছু নেই। শিক্ষার্থীদের আন্দোলনে বিভিন্ন হাসপাতালের চিকিৎসক ও শিক্ষকরা এসে সংহতি জানান। এদিকে একই দাবিতে বিক্ষোভ হয়েছে চট্টগ্রামে। নগরীর প্রেস ক্লাবের সামনে জড়ো হয়ে শিক্ষার্থীরা মেডিকেলে ভর্তি পরীক্ষায় কোটা বাতিলের দাবি জানান। একজন 37 পাস স্টুডেন্টকে মেডিকেলে চান্স দিয়ে ডাক্তার বানাবেন, তাহলে কেমনে আপনি বলতে পারেন যে চিকিৎসা ব্যবস্থা আপনি সংস্কার করবেন? এখনও এই ভর্তি পরীক্ষাগুলোতে কোটা রয়েছে। সে জায়গা থেকে আমরা মনে করছি আমাদের সেই সব শহীদদেরকে অপমান করা হচ্ছে। কোটা প্রথার বিরুদ্ধে আমরা আমাদের লড়াইটা শুরু করেছিলাম জুলাইয়ে, সেখানে আজ কোটা প্রথার বিরুদ্ধে আমাদের আবারও লড়াই করতে হচ্ছে। এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এভাবে বৈষম্য হলে আগামীর একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণ অসম্ভব। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা চাই যে আমাদের দাবিগুলো মেনে নেওয়া হোক, মেডিকেল থেকে এই কোটা প্রথা বিলুপ্ত করা হোক। এ বিষয়ে আরো জানাতে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সুলতানা স্বর্ণা। স্বর্ণা, শিক্ষার্থীদের সাথে কিন্তু ইতিমধ্যে বিভিন্ন হাসপাতালের চিকিৎসক এবং শিক্ষকরাও সংহতি জানিয়েছেন। এখন পর্যন্ত তারা আজকের মধ্যে এ নিয়ে মন্ত্রণালয়ের যে সদুত্তর সেটি আশা করছেন। সে যদি না হয়, সে সদুত্তর যদি না মিলে, তাহলে তাদের কর্মসূচি কোন দিকে যেতে পারে বলে মনে করছেন? শিক্ষার্থীদের সাথে কথা বলার সুযোগ হয়েছে কিনা? হিমাদ্রি, আমরা রয়েছি কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এবং আমার পেছনে হয়তো বা কিছুটা ফাঁকা দেখতে পাচ্ছেন, তবে কিছুক্ষণ আগেও কিন্তু কানায় কানায় পূর্ণ ছিল এই শহীদ মিনার প্রাঙ্গণ। এবং সেখানে মেডিকেলের শিক্ষার্থী যারা রয়েছেন, অর্থাৎ ঢাকা মেডিকেল কলেজ, সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ, এমনকি ঢাকা ডেন্টাল কলেজ সহ ঢাকার আশেপাশে এবং ঢাকার যেসব মেডিকেল সরকারি কলেজগুলো রয়েছে সেগুলোর শিক্ষার্থীরা কিন্তু এসেছিলেন এবং তারা কিন্তু সকাল থেকে ভিড় করছিলেন। তারা বারংবারে বলছিলেন যে কোটার বিরুদ্ধে কিন্তু তারা আন্দোলন দিচ্ছিলেন এবং আপনি স্লোগান দিচ্ছিলেন। এবং আপনি যেটি জিজ্ঞাসা করলেন যে আসলে কোন দিকে যেতে পারে তাদের এই আন্দোলন, তারা কিন্তু আজ বলেছে যে তারা আজ কিছুক্ষণের মধ্যে তাদের একটি দল স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য ও শিক্ষা অধিদপ্তরে পৌঁছাবে এবং সেখানে কিন্তু তারা মিটিং করবে এবং বৈঠকের পর তারা আবার নিজেরাও কথা বলবে এবং ফলশ্রুতিতে সন্ধ্যাবেলায় হয়তোবা শহীদ মিনার থেকেই তারা আবার তাদের আগামীকাল কি কর্মসূচি আছে সেই ঘোষণা দিবে। তবে সেক্ষেত্রে একটি জিনিস আসলে যোগ করতে চাই, তারা কিন্তু বারংবারই বলছে যে যেহেতু এবারের অর্থাৎ গতকাল যে রেজাল্টটি পাবলিশ হয়েছে সেই ফলাফলেও যেহেতু কোটার ছিল, কোটার বিলুপ্তি যেমন তারা কামনা করছে, তার পাশাপাশি নতুন করে কিন্তু রেজাল্ট পাবলিশ করার জন্য, অর্থাৎ পরীক্ষার ফলাফল প্রকাশ করার জন্য কিন্তু তারা আজ আবারও হুঁশিয়ারি দিয়েছে। এবং সেক্ষেত্রে একটি জিনিস যোগ করতে চাই, হিমাদ্রি, আপনি জিজ্ঞাসা করছিলেন যে তারা আসলে কি বলছেন। তাদের সাথে আমরা যখন কথা বলেছি তারা কিন্তু আমাদেরকে জানিয়েছে যে যদি কোটা না থাকে, যদি কোটা এখনো বজায় থাকে, তাহলে তারা আবারও রাজপথে নামবে এবং প্রয়োজনে কিন্তু তারা এর থেকেও কঠোর কর্মসূচি দেবে, এমনটাই কিন্তু তারা আমাদেরকে জানিয়েছে। তবে এখন পর্যন্ত হিমাদ্রি যদি বলি, স্বাস্থ্য অধিদপ্তর এবং শিক্ষা অধিদপ্তরে দুটি প্রতিনিধি দল কথা বলতে গিয়েছে এবং তাদের আসলে মিটিং এর পরে তারা ফলশ্রুতিতে কি জানাবে সেটা আসলে দেখার বিষয়। এবং তার পাশাপাশি আগামীকালও তারা শহীদ মিনারে জড়ো হতে পারে এই ধরনের একটি আভাস যেমন দেওয়া হয়েছে। তার পাশাপাশি কিন্তু মঙ্গলবারের মধ্যে নতুন করে ফলাফল প্রকাশের যে আলটিমেটামটি দেওয়া হয়েছে তার পরিপ্রেক্ষিতেই কিন্তু আসলে বোঝা যাবে যে আন্দোলনটি কোন দিকে যাচ্ছে। হিমাদ্রি, এই ছিল আমার কাছে শহীদ মিনার প্রাঙ্গণ থেকে সবশেষ। স্বর্ণ, আপনাকে ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। ভোটের নামে আর কোনো প্রহসন চায় না নির্বাচন কমিশন। জনগণের প্রত্যাশা পূরণ করতে কমিশন প্রতিজ্ঞাবদ্ধ। জুলাই অভ্যুত্থানের মাধ্যমে ভোটাধিকারের সুযোগ তৈরি হয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সকালে সাভার উপজেলা পরিষদ মিলনায়তনে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি উদ্বোধনের সময় তিনি কথা জানান। এই সুযোগ হাতছাড়া হলে আবার কবে হবে সেটা ঠিক নেই। সঠিক ভোটার তালিকা করতে না পারলে ভোটাধিকার প্রতিষ্ঠা পাবে না। যেদিন ভয়ভীতি ছাড়া মুক্ত হয়ে ভোট দিতে পারবে সেদিন অধিকার প্রতিষ্ঠা হবে বলেও মন্তব্য করেন সিইসি। বলেন, স্বচ্ছ ও শুদ্ধ ভোটার তালিকা মাঠ কর্মীদের সচেতনতার উপর নির্ভর করবে। ভোটার তালিকায় যাতে কোনো অসততা অনীহার অভিযোগ না আসে, কর্মকর্তাদের এমন পরামর্শ দেন তিনি। ভোটটা দেওয়ার জন্য কেন্দ্রে যাতে যায় এবং কেন্দ্রে যদি কেউ অযাচিতভাবে হস্তক্ষেপ করে সেটা ঠেকানোর জন্য যে সহযোগিতা, যে ধরনের সহযোগিতা দরকার সেই ধরনের সহযোগিতা আমরা সবার কাছ থেকে কামনা করি।
ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলনে যোগ দিতে আজ সুইজারল্যান্ড যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। 4 দিনের সফরে রাত 1টায় জেনেভার উদ্দেশ্যে ঢাকা ছাড়ার কথা রয়েছে তার। সম্মেলনে বাংলাদেশ বিষয়ে একটি সংলাপ হবে। সেখানে গুরুত্বপূর্ণ ব্যবসায়ী প্রতিনিধি এবং বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীরা অংশগ্রহণ করবেন। বিনিয়োগে আস্থা বাড়াতে প্রথমবারের মতো ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে বাংলাদেশ বিষয়ে একটি সংলাপ আয়োজন করতে যাচ্ছে। এদিকে দ্বিপক্ষীয় বৈঠকে যোগ দিতে আছে চীনের বেইজিং যাচ্ছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। পররাষ্ট্র উপদেষ্টা ও চীনের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক হবে আগামীকাল। এদিকে বিওএও ফোরামে সম্মেলনে যোগ দিতে বেইজিং আমন্ত্রণ জানানো হয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে। চীনা পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠক ছাড়াও পররাষ্ট্র উপদেষ্টা বেইজিং ও সাংহাইয়ের দুটি গবেষণা প্রতিষ্ঠানে কথা বলবেন। এ সফরে তিস্তা প্রকল্প নিয়ে আলোচনা হতে পারে। এই প্রকল্পে আগ্রহী বেইজিং, তবে স্বার্থ রক্ষা করে আঞ্চলিক ভারসাম্যে জোর দেবে ঢাকা। এদিকে সোমবার বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়া ওয়েন পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিমউদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেন। অন্যদিকে প্রধান উপদেষ্টার অংশগ্রহণ নিশ্চিত করতে বিশেষ উড়োজাহাজ পাঠানোর প্রস্তাব দিয়েছে চীন। দর্শক, সচিবালয় আইন শৃঙ্খলা সংক্রান্ত কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিং করছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। আমরা এখন যুক্ত হচ্ছি সেখানে। তারে ডিকটেট করবে কোন সময় কোনটা ব্যবহার করবে। কি অবস্থা এখন সীমান্তের অবস্থা এখন মোটামুটি স্টেবল অবস্থায় আছে, কোন রকমের বড় ধরনের কোনো সমস্যা নেই। না, ভারতের কাছে তো সাউন্ড গ্রেনেড আছে, ওরা তো এটা খারাপ ভাবে নেওয়ার কোনো স্কোপই নেই। এখন তো তারা অভিযোগ করছে, আমরা উস্কানি দিচ্ছি, আমরা অভিযোগ করতেছি, ওরা উস্কানি দিচ্ছে। এটা তো বর্ডারের ব্যবস্থা। স্যার, আমার দুইটা প্রশ্ন। প্রথম প্রশ্ন হলো বিএসএফ যে ধরনের মারণাস্ত্র ব্যবহার করছে আমাদের বিজিবিকে সেই ধরনের সক্ষমতা অর্জনে আপনারা কি ভূমিকা রাখছেন? সেকেন্ড প্রশ্ন হলো যে আপনি ইতিপূর্বে বলছেন 4টা চুক্তি ছিল, যেটা শেখ হাসিনার আমলে পরিচিত, শেখ হাসিনার আমলে যে 4টা চুক্তি করছিল, এটা সীমান্তের আন্তর্জাতিক যে সীমান্ত রেখা আছে আমাদের, যে শূন্য রেখা, তার ভিতরে এসে তারা কাজ করছে 150 গজের ভিতরে। সেই 4টা চুক্তি বাতিলের বিষয়ে আপনারা সিদ্ধান্ত নিয়েছেন এবং এটা কতটুকু অগ্রগতি আপনাদের? শোনেন, এটার ক্ষেত্রে মানে এইগুলি জানেন তো, বিদেশিদের ক্ষেত্রে এটা অগ্রগতি কিন্তু খুব আস্তে আস্তে হয়। প্লাস এটা আমাদের, আমরা বলছি যে আগামী মাসে আমাদের বিজিবি এবং বিএসএফ এর ডিজির সাথে একটা কনফারেন্স আছে এবং আমাদের সচিব মহোদয়ের নেতৃত্ব আমরা একটা কমিটি করে দিছি। ওনারা কোন কোন পয়েন্টগুলি ক্ষেত্রে আমরা একটা রিটার্ন লেটারও দিয়ে দিচ্ছি ফরেন মিনিস্ট্রির ক্ষেত্রে, যেটা তারা ওদেরও জানাবে যে এই চুক্তিগুলি একটু অসম হয়েছে, এগুলি ক্ষেত্রে আবার একটু আমাদের মধ্যে এই চুক্তিগুলি আবার দেখা দরকার, রিভিজিট করা দরকার। কোনটা? এটা আমাকে সচিবের এখানে খুব একটা বড় কমিটির দরকার নাই, কোন কোনগুলি কিনেছে আমাকে ইন্টারনাল। এটা কমিটি গঠন করেছেন কোন কমিটি? সচিবের এক্ষুনি যেটা বললেন, সচিব মানে আমাদের মিনিস্ট্রির ভিতরে এটা আলাপ করে হয়ে যায়, আমাদের মিনিস্ট্রি মানে সময় মানে 4 দিন পর মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির হেফাজতে থাকা পণ্যবাহী কার্গো জাহাজ ছেড়ে দেওয়া হয়েছে। সকাল 10টায় আটক কার্গো 3টির মধ্যে 2টি বাংলাদেশ মিয়ানমার নাফ নদীর জলসীমার নাইক্ষ্যংদিয়া থেকে টেকনাফ স্থলবন্দরের উদ্দেশ্যে রওনা দিয়েছে। বাকি জাহাজটি এখনও সেখানে রয়েছে। গত বৃহস্পতিবার দুপুরে মিয়ানমারের ইয়াঙ্গুন থেকে কক্সবাজারের টেকনাফ স্থলবন্দরে আসার পথে নাফ নদের মোহনায় পণ্যবাহী 3টি কার্গো জাহাজ আটক করে আরাকান আর্মি। সেগুলোতে 50,000 বস্তা শুটকি, সুপারি, কফি সহ বিভিন্ন মালামাল রয়েছে। গাজীপুরের শ্রীপুরে একটি কারখানায় বয়লার বিস্ফোরণে অন্তত 12 শ্রমিক দগ্ধ হয়েছেন। সকাল 9:45টার দিকে উপজেলার তেলিহাটি ইউনিয়নের HDF অ্যাপিয়ারেলস লিমিটেড কারখানায় এই ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। তার মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। কারখানার শ্রমিকরা জানান, কারখানার স্যাম্পল সেকশনের একটি মিনি বয়লার বিস্ফোরিত হয় এবং এতে কারখানার টিনের ছাউনি উড়ে যায় ও কারখানার থাই গ্লাস ভেঙে যায়। এই থাই গ্লাস ছিটকে শ্রমিকদের শরীরে লাগে। বয়লারের গরম পানিতে পুড়ে যান অনেকেই। এ সময় ভয়ে সবাই ছোটাছুটি করতে থাকলে 12 জন শ্রমিক কমপক্ষে আহত হন। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গে থাকুন।